1971 সালে ভারত পাক যুদ্ধের সময় যে মক ড্রিল হয়েছিল সেটা গোটা দেশ দেখেছিল, আর তারপর বেশ কয়েকটা দশক কেটে গিয়েছে, আবারও ফের মক ড্রিলের মহড়া এবং আগামীকাল সেই মক ড্রিল হবে। কিন্তু তার আগে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক, আর গুরুত্বপূর্ণ বৈঠক কার সঙ্গে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে অজিত ডোভালের। এবং এই মক ড্রিলের আগে তাহলে কি নতুন কোনো প্ল্যানিং হচ্ছে? আমি সরাসরি নিউজ রুমে কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আগামীকাল মক ড্রিল রয়েছে গোটা দেশ জুড়ে, আর তার আগে আজকে এই যে বৈঠক, নিঃসন্দেহে নিশ্চিতভাবে আমরা এটা বলতে পারি অন্য কোনো প্ল্যান কি তাহলে ছকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই বৈঠক থেকে ঠিক কি উঠে আসছে, কি জানতে পারছি আমরা? দেখো, ভারত প্রত্যাঘাত করবে এটা ঠিক কথা, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যাঘাতের সিস্টেমটা কি হবে। কাশ্মীরে পেহেলগাঁও দিয়েই আক্রমণ করবে, নাকি পাঞ্জাব বর্ডার দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে প্রবেশ করবে, নাকি নতুন কোনো পরিকল্পনা রয়েছে? দেখো, সিক্রেট প্ল্যান, আমাদের দেশের সিক্রেট প্ল্যান নিশ্চয়ই আমরা সেটাকে ডিসক্লোজ করব না। ফলে সেনাবাহিনী যে সিদ্ধান্ত, যে ফুল হ্যান্ড, ফ্রি হ্যান্ড তারা পেয়েছেন, সেটা তারা করবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিশেষজ্ঞরা বলছেন 88 সাল থেকে অনেক ধৈর্য দেখিয়েছে ভারত। এই 88 সাল থেকেই কিন্তু কাশ্মীর এবং পেহেলগাঁও এই সমস্ত এলাকাতে জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অপারেশন হবে ঠিকই, এবং এবারে কিন্তু কোনো ছুটকো ছাটকা ছোট অপারেশন নয়, মানে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এরকম কিন্তু নয়। সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর ওপর আক্রমণ হানতে হবে। প্রাক্তন সেনাকর্তারাও সেটা চাইছেন এবং ভারতীয় সেনাবাহিনী সেই সংকল্প নিয়েই নেমে পড়েছেন। কিন্তু অ্যাটাক আনতে গেলে বেশ কিছু কংক্রিট পরিচালনা করতে হয়। আগে তুমি তাকে বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি কঠিন করো যাতে সে চাপে পড়ে। তার মধ্যে জল বন্ধ হয়ে গেছে। এই জল বন্ধ হয়ে যাওয়ার ফলে চেনাব নদীর যে জল, সেই চেনাব নদীর জল শুকিয়ে গেছে, 2 ফুট হয়ে গেছে জলস্তর। একটা জলকষ্ট ইতিমধ্যেই সেখানে তৈরি হয়েছে, চাষের একটা সমস্যা তৈরি হয়েছে। আবার অন্য দিকে দেখো, সব ধরনের বাণিজ্য পাকিস্তানের সঙ্গে স্টপ করে দিয়েছে ভারতবর্ষ, ফলে সেটাও একটা চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অজিত ডোভালের সঙ্গে কেন বারে বারে বৈঠক? না, অজিত ডোভাল এর আগে যদি তুমি দেখো যে বালাকোট এয়ার স্ট্রাইক বা তোমার সার্জিক্যাল স্ট্রাইক উড়ির, এই দুটো ক্ষেত্রেই কিন্তু অজিত ডোভাল ছিলেন প্ল্যান অফ অ্যাকশনে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দেশের এই সিনিয়র আইপিএস অফিসার, তার প্ল্যান অফ অ্যাকশনটাকে সেনাবাহিনী ক্যারি করে। অধিকাংশ ক্ষেত্রেই যে বুদ্ধি বা যে সার্ভাইভাল প্ল্যান তিনি দিতে পারেন, সেটা অন্য কারোর থেকে পাওয়া যায়নি। যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অতটা ভরসা করেন। দেশের সিডিএস অনিল চৌহান তিনি ভরসা করেন যে অজিত ডোভাল প্ল্যান অফ অ্যাকশনটা দেখিয়ে দেবে এবং সেই প্ল্যান অফ অ্যাকশনে চালু হয়ে যাবে। তুমি একটা জিনিস নিঃসন্দেহে নজর করে দেখবে, পাকিস্তান কিন্তু ভালো নেই, তার অন্দরে নানা রকম প্রবলেম হচ্ছে এবং বালুচিস্তানে এই মুহূর্তে বালুচ আর্মি তারা বারে বারে পাকিস্তান আর্মির ওপর আক্রমণ করছে। কখনো তাদের ট্যাঙ্ক উড়িয়ে দিচ্ছে, কখনো সরাসরি সেনাবাহিনীকে গুলি করে মারছে। যদি 8-10 দিনে দেখো 40 জন পাক সেনার মৃত্যু হয়েছে এই বালুচ আর্মির অপারেশনে। আচ্ছা, এমনটা নয় তো এই বালুচ আর্মিকে তাঁতানোর পেছনে এই অজিত ডোভাল রয়েছে? ফলে কখন কি কার প্ল্যান থাকে সেটা তো তার সিক্রেট প্ল্যান নিশ্চয়ই সে ফলাও করে বলবে না। এক্ষেত্রে নানা সমীকরণ তৈরি হচ্ছে। ভারতীয় পদাতিক বাহিনী নাকি নেভি নাকি এয়ারফোর্স, কারা প্রথম এগোবে এই প্ল্যান অফ অ্যাকশনটা কিন্তু অজিত ডোভালের উপর নির্ভর করছে। তবে তোমাকে জানিয়ে রাখি, প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে বর্তমানে যারা রয়েছেন তারা একটা কথাই বলছেন, পাকিস্তানকে ডাউন করতে 72 ঘন্টা বড়জোর সময় লাগবে। 72 ঘন্টা সময় দিলেই পাকিস্তান শায়েস্তা হয়ে যাবে। ফলে এক্ষেত্রে কোন দিক থেকে আক্রমণ যাবে সেটা পাকিস্তান বুঝে উঠতে পারছে না, যার ফলে তারা কি করছে, ইসলামাবাদে একটা আর্টিলারি ফায়ারিং বসিয়ে রেখেছে। করাচিতে শুনবো তোমার কথা, অবশ্যই শুনবো, আমি তোমার কাছেও ফিরবো। তবে এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কর্নেল রায়, এই যে বৈঠক, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অজিত ডোভালের বারবার বৈঠক এবং 48 ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনি কিভাবে দেখছেন এই বৈঠকের বিষয়বস্তুটাকে? হ্যাঁ, এগুলো তো একটা ইন্ডিকেশন যে হয়তো একটা ফাইনাল ডিসিশনের বা ফাইনাল এক্সিকিউশন এর উপর আমরা ডিসকাশন করছি। আর এটাকে যদি আমরা লিঙ্ক করি যে আগামীকাল যে মক ড্রিল হবে, যেটা যদি পাকিস্তানের দিক থেকে কোনো এয়ার অ্যাটাক বা পাকিস্তানের দিক থেকে যদি কোনো মিসাইল অ্যাটাক হয়, তাহলে কিভাবে সিভিলিয়ান পপুলেশন
নিজেদের ডিফেন্ড করবে। এই মক ড্রিলটাও নর্মালি ৭৮ সালের যুদ্ধেই লাস্ট আমরা দেখছিলাম। তারপর এই ধরনের মক ড্রিল কিন্তু আর প্র্যাকটিস করা হয়নি। তা এটাকে যদি আমরা লিঙ্ক করি যে সরকারের দিক থেকে সমস্ত স্টেটে এই মক ড্রিল করার একটা আদেশ দেওয়া হলো, আর তার সঙ্গে সঙ্গে এই যে বৈঠক, আমরা তো প্রচুর বৈঠক দেখলাম। যতদূর আমার মনে হয় একটা ট্রেড বেস, মানে কি করব আমরা, আমাদের সামরিক বাহিনী কিভাবে অ্যাকশন নেবে, সিকিউরিটি অ্যাকশন নেবে, সেটার একটা ফাইনাল করা। এর সঙ্গে সঙ্গে ইউএন থেকে যে ইউএন সেক্রেটারি জেনারেল যে কি বললো, উনি একটা ডিপ্লোম্যাটিক ভাবে একটা স্টেটমেন্ট দিলেন যে আমরা কন্ডেম করছি টেররিস্ট অ্যাটাককে, কিন্তু টেররিস্ট সঙ্গে ডিল করা হবে আইন অনুযায়ী, যেন তাদের সঙ্গে ডিল করা হয়। তার মানে উনি একটা গুন্ডি লাগছেন যে যুদ্ধ ইজ নট দি অ্যান্সার। এও বলছিল মিলিটারি এটা রিজলভ হবে। এটা একটা ইউএন থেকে তো আমাদের উপরে প্রেশার দেওয়া হচ্ছে যে যুদ্ধের পরিস্থিতি থেকে উইথড্র করো, যুদ্ধ করো না। এটা আলটিমেটলি আমাদের সরকার কিভাবে দেখে বা কিভাবে এটা করে অ্যাকশন নেয়, কিন্তু আমাদের সরকার বদ্ধপরিকর। ইউএন যাই বলুক না বলুক, পৃথিবীর আর কোনো জায়গায় কোনোভাবে তাদের যে অর্ডার গুলো ইমপ্লিমেন্ট করতে পারেনি। তাই এখানে শুধু ভারতবর্ষের জন্য কেন, আর ওই যে গাড়ি নিন্দা করে দিলাম, করে হয়ে গেল যুদ্ধ টুদ্ধ করো না, তোমরা আইন অনুযায়ী মিটিয়ে নাও। আইন অনুযায়ী মিটিয়ে মানে হয়তো বলবে যে একটা ইন্টারন্যাশনাল ইয়ে এই ইনভেস্টিগেশন করো, তারপর চেক করো কে এর মধ্যে ইনভলভ, কেন ইনভলভ, ওটা 2 বছর 3 বছর 4 বছর ধরে চালিয়ে যাবে। ততক্ষণে সবকিছু শান্ত হয়ে যাবে, আবার একটা টেরর অ্যাটাক হয়তো পাকিস্তান করবে। তা এই যে কতগুলো কমপ্লেক্স ইস্যু উঠে এসছে, সেই ইস্যুর উপরে বেস করে আমার মনে হয় মিটিং হচ্ছে। কিন্তু আই এম শিওর যে আমাদের সরকার বদ্ধপরিকর যে আমরা একটা পিউনিটিভ অফেন্সিভ অ্যাকশন মিলিটারিলি পাকিস্তানের এগেইনস্টে নিতে হবে, সো দ্যাট ওয়ান্স ফর অল এই টেররিজম পাকিস্তান বন্ধ করে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং ঠিক যেমনটা কর্নেল রায় জানাচ্ছিলেন যে ভারতের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সীমান্ত বরাবর এখনো পর্যন্ত লাগাতার গোলাবর্ষণ চলছে পাকিস্তানের তরফে। আমি কথা বলবো সুচারু মিত্র, নিউজরুম থেকে সরাসরি রয়েছে। সুচারু, তুমি যেমনটা বলছিলে সেটা যেমন জানবো, পাশাপাশি আমার আরও একটা বিষয় একটু জানার খুব আগ্রহ রয়েছে। ভারতের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, পাকিস্তানের তরফ থেকে পাল্টা গোলাবর্ষণ, তাহলে কি পাকিস্তান বোঝাতে চাইছে এই গোলাগুলি বর্ষণ করে যে আমরা ভয় পাচ্ছি না? সুচারু, যে জায়গাটা তুমি থামালে সেই জায়গা থেকেই আমি শুরু করছি। নিশ্চয়ই। দেখো, ইসলামাবাদ করাচিতে পাকিস্তান বেস সেন্টার তৈরি করেছে, সেখানে তারা আর্টিলারি ফায়ারিং রাখছে, সেখানে তারা গোলাবারুদ রাখছে। তার কারণ ইসলামাবাদ করাচিতে এসে যদি ভারতীয় সেনাবাহিনীর বম্বিং শুরু হয়ে যায়, তারা সামলাবেন কি করে? ভয় থেকেও কিন্তু মানুষ কি করে দেখবে, যখন খুব কেউ ভয় পেয়ে যায় তখন সে অন্যকে ভয় পাওয়ানোর চেষ্টা করে। পাকিস্তানও কিন্তু এক্ষেত্রে সেই চেষ্টাটাই করছে। এলওসিতে যে যুদ্ধবিরতি রয়েছে বা সংঘর্ষ বিরতি যে আইন বা চুক্তি রয়েছে, সেটাকে লঙ্ঘন করে তারা কি করছে, বারবার আর্টিলারি ফায়ার করছে। আমি ভারতকে টন্টিং করছি এবং আমি বোঝাচ্ছি যে আমি ভয়ে টয়ে নেই, পাকিস্তান আমি প্রস্তুত। কিন্তু আসলে তুমি প্ল্যান অফ অ্যাকশনের দিকে যদি তাকাও, পাকিস্তান খুব ভালো মতো বুঝতে পারছে যে 65 সাল এবং 71 সালের থেকেও খারাপ অবস্থা হবে পাকিস্তানের যদি ভারত সর্বশক্তি দিয়ে কনভেনশনাল ওয়ারে যায়, পূর্ণ যুদ্ধে যায়। পাকিস্তানের যে অর্থনীতি, সেই অর্থনীতি এক লহমায় ভেঙে পড়বে। বিলিয়ন বিলিয়ন ঋণ তাদের রয়েছে, এবং সেই ঋণ রয়েছে বলে পাকিস্তান কিন্তু দেনায় ডুবে রয়েছে। তার উপর যদি ভারত সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করে, তাহলে দেশটার কি অবস্থা হবে বুঝতে পারছো? 1, 2, তুমি যদি বিশ্বের অ্যাঙ্গেলে দেখো, তাহলে ভারত কিন্তু পাকিস্তানের থেকে প্রায় 3 গুণ শক্তিশালী দেশ। ফলে এক্ষেত্রে ভারতীয় আর্মি অফিসিয়ালসদের সঙ্গে একেবারেই পাকিস্তান পেরে উঠবে না, সেটা পাকিস্তান খুব ভালোভাবে জানে। ফলে এই মুহূর্তে যেভাবে রেজিগনেশন, গণপদত্যাগ পাকিস্তান আর্মিতে চলছে, সেটাকে তারা চাপা দেওয়ার জন্য, বোঝানোর জন্য এমন একটা ভাব করছেন যে সামরিক শক্তি নিয়ে তারা প্রস্তুত।
তারা কার ওপর দাঁড়িয়ে এইসব ফুঁসছে বা এই সমস্ত অস্ত্র বর্ষণ করছে? তুরস্ক। এই মুহূর্তে পাকিস্তানের একমাত্র বন্ধু তুরস্ক, যারা অস্ত্র বোঝাই একটি উড়োজাহাজ পাঠিয়েছিলেন বলে খবর রয়েছে ভারতের কাছে। কিন্তু দেখো চীন, আকস্মিকভাবে চীন কিন্তু ভীষণভাবে নিশ্চুপ। ফলে এক্ষেত্রে পাকিস্তান কিন্তু এই রাস্তায় দিচ্ছে, বরাবর এই আর্টিলারি ফায়ারিং করে বা সীমান্তে গুলিবর্ষণ করে ভারতকে জানান দিচ্ছে যে আমরা প্রস্তুত রয়েছি যুদ্ধের। আসলে ভেতরটা তাদের ফাঁপা হয়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে পাকিস্তানের ISI হেডকোয়ার্টার অথবা পাকিস্তান আর্মির ওপর আক্রমণ ভারতীয় সেনাবাহিনী আনলেই সবটা শেষ হয়ে যাবে, অন্তত বিশেষজ্ঞরা কথাই বলছেন। একেবারে নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আজকের এই বৈঠক যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বৈঠক, কিন্তু বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। অর্থাৎ একটা সিক্রেট গেম প্ল্যানিং এটা আমরা বলতেই পারি। এবং অবশ্যই আমাদের নজর থাকবে যে আগামীকাল যে মক ড্রিল রয়েছে সেই মক ড্রিলের আগে আর কোনো বৈঠক হয় কিনা, সেটাও আপডেট আমরা আপনাদের দিতে থাকবো।